Good evening, Shubho Sandhya. Hello and welcome everyone. This is Imtiaz Ali, your Maths and Educator. তো ঠিক সময় চলে এসেছি। আজকে তোমাদের জিকে এক্সপ্রেস ক্লাস হবে। আজকে বিশেষ কারণে ম্যাম ক্লাস দিচ্ছেন না, তো আমি ভাবলাম ক্লাস অফ যাবে, কারণ ইমতিয়াজ স্যার কি আহ, মানে পারবে না নাকি। তো চলো দেখে নেওয়া যাক আজকে ক্লাসটা। আমি শুরু করছি। হোপফুলি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। চলো কন্টিনিউ করা যাক। কি তোমরা আমার সাথে আসো তো নাকি? ক্লাস হবে দুর্দান্ত গতিতে। আজকে জিকে এক্সপ্রেস হবে। তো প্রত্যেকে জিকে এক্সপ্রেসে উঠে পড়ো, ঠিক আছে? দেরি করো না, প্রত্যেকে চটপট জিকে এক্সপ্রেসে উঠে পড়ো। না হলে কিন্তু এক্ষুনি জিকে এক্সপ্রেস চালু হয়ে যাবে। হুম। চলো, তো দুর্দান্ত গতিতে কিন্তু আজকে এগোবে আজকে জিকে এক্সপ্রেস। প্রত্যেকে সাবধানে একটু থেকেও, মানে ছিটকে বেরিয়ে যেও না, ঠিক আছে? ঠিক আছে। হাই স্পিডে ক্লাস হবে, ঠিক আছে? তো প্রচুর ইনফরমেটিভ বা প্রচুর ইনফরমেশন তোমার আমি এই তো এর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, যেটা কিনা তোমাদের অনেক অনেক হেল্প করবে আপকামিং। তোমার স্বপ্ন যদি হয় পুলিশ, অবশ্যই এই ক্লাসটি তোমার 100% তোমার কিন্তু হেল্প করবে। তা চলো আমাদের প্রস্তুতি শুরু। গেম অন। আমরা কিন্তু শুরু করবো এখনই। 2024 যদি তোমার লক্ষ্য হয়, তা 2024 হবে তোমার স্বপ্ন পূরণ। অবশ্যই তোমরা ব্যাক টু ব্যাক ক্লাসগুলি দেখতে থাকো। আজকের জিকে এক্সপ্রেস শুরু হচ্ছে, ঠিক আছে? চলো, প্রত্যেকে রেডি? তাহলে শুরু। 1 2 3 স্টার্ট। আচ্ছা, শুরু করার আগে একটা কথা তোমাদের বলতেই হবে। কি কথা? সেটা হচ্ছে আমাদের কিন্তু আমি ক্লাস রুটিনটা তোমাদের করে দিলাম, ঠিক আছে? প্রত্যেকে দেখতে থাকো। এখানে কিন্তু তোমাদের ক্লাস রুটিনটা আমি করে দিয়েছি। প্রতিদিন তোমাদের ঠিক সকাল 9টায়, যেটা তোমাদের পারফেক্ট, তোমরা বলেছো এই টাইমটা হলে ভালো হয়, তো 9টা থেকে আমি তোমাদের ম্যাথটা রেখেছি, ঠিক আছে? ঠিক তারপর পরই তোমাদের ঠিক সকাল 10টা থেকে দুর্দান্ত জিআই নিয়ে চলে আসবো, ঠিক আছে? দুর্দান্ত জিআই হবে ঠিক তোমার 10টায়, দেখতে পাচ্ছ, সকাল 10টা, সকাল 9টায় ম্যাথ, সকাল 10টায় জিআই, এবং রাতে চলবে তোমাদের জিকে এক্সপ্রেস, ঠিক আছে? তো এইভাবেই তোমাদের আমি ক্লাসটা কন্টিনিউ করব। নেক্সট তোমাদের ইংলিশটাও আপলোড, মানে ইংলিশ ক্লাসটাও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো শুরু হয়ে গেছে আমাদের প্রস্তুতি পর্ব। আমাদের লড়াই চলছে, চলবে, আমাদের প্রস্তুতি চলছে, চলবে। তো আবারও বললাম, ম্যাডাম বিশেষ কারণে আজকে ক্লাস নিতে পারছেন না, তো ইমতিয়াজ স্যার কাফি, ঠিক আছে? অবশ্যই তোমাদের সেশনটা ভালো লাগবে। শুরু করছি আজকের জিকে এক্সপ্রেস। তো অবশ্যই অবশ্যই তোমরা বেশি বেশি করে ক্লাসটি শেয়ার করো, শেয়ার করো। ম্যাক্সিমাম তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই সেশনে কিন্তু যুক্ত দেয়। কিন্তু আমি আজকে কিন্তু জিকে এক্সপ্রেস কিন্তু মানে ড্রাইভার কিন্তু তোমাদের ইমতিয়াজ স্যার, ঠিক আছে? তো এই ক্লাসটা তোমাদের বেশি বেশি মাত্রায় কিন্তু শেয়ার করতে হবে, ঠিক আছে? আশা করি হোপফুলি তোমাদের সেশন ভালো লাগবে, ঠিক আছে? এখন অব্দি যারা নতুন আছো, তো নতুনদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দাও। হ্যাঁ, তোমাদের জন্য এত পরিশ্রম আমি করছি, তো এই দায়িত্ব তোমাদের আমি দিলাম। অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এবং অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দাও। যারা এখনো জানেন যে ইমতিয়াজ স্যার ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি, হ্যাঁ, তাদের অবশ্যই তোমরা এই তথ্যটি বা এই ছোট্ট তোমাদের কাজটি করে দিতে হবে আমার জন্য, ঠিক আছে? ওকে, ক্লাসটা আমি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন। আজকের প্রথম প্রশ্ন দেখো, কনস্টিটিউশন থেকে, মানে সংবিধান থেকে রাখা হয়েছে। প্রত্যেকের প্রশ্নটা একবার এক ঝলক পড়ে নাও, পড়ে নিয়ে চটপট উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোশ্চেন নম্বর 1, কি বলা হচ্ছে প্রশ্নে? হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন বসে নিম্নের কোন সময়? দুর্দান্ত কি প্রশ্ন! বলা হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন বসে নিম্নের কোন সময়। এবার দেখো, এখানে যে অপশনগুলো আছে, খুব ভাইটাল অপশনগুলো কিন্তু এখানে আছে, একদম ক্লোজ, একদম নিয়ারেস্ট তোমাদের অপশন কিছু কিছু আছে। দেখতে পাচ্ছ 1950 সালের 26শে জানুয়ারি, 1946 সালের 9ই ডিসেম্বর, 1946 সালে 11ই ডিসেম্বর, 1949 সালে 26শে নভেম্বর। এবার প্রত্যেকে তোমরা জানো, জানো যে 1946 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে, কিন্তু 1946 কিন্তু দুটো দেওয়া আছে, 9ই ডিসেম্বর না 11ই ডিসেম্বর, ঠিক আছে? এটা না জানলে কিন্তু তোমার হবে না। তাহলে আজকে সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে? অপশন বি। চলো, তাহলে যারা অলরেডি করে দিয়েছো, তাহলে এর সঙ্গে আমি একটু ইনফরমেশন তোমার দিয়ে দেবো, যে অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। যে 1946 সালে 9ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে। আর এখানে সভাপতি কে ছিলেন, প্রেসিডেন্ট কে ছিলেন? আমাদের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মনে থাকবে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? ঠিক আছে। দেখো, এই সঙ্গে আমি তোমাদের আরো কিছু ইনফরমেশন অ্যাড করে দিচ্ছি, তোমরা যারা জানো না অবশ্যই অবশ্যই জেনে নাও। স্যার কি ইনফরমেশন, এখানে দেখতে থাকো। যে 1950 সালের 26শে জানুয়ারি এবং 1949 সালের 26শে নভেম্বর দুটো ভাইটাল ডে কিন্তু আমি বলছি তোমাদের। এখানে দেখো, এখানে দেখো, আম,
1949 সালে 26শে নভেম্বর কি হয়, আমাদের সংবিধান কি হয়, গৃহীত হয়, অ্যাডাপ্ট, ঠিক আছে, গৃহীত হয়। এবং 1950 সালে, মানে এখানে আমি বাংলায় লিখে দিচ্ছি, সংবিধান কি হয়, সংবিধান, ভারতীয় সংবিধান কি হয়, গৃহীত হয়। নট অফিসিয়ালি কার্যকর কিন্তু হয় না, গৃহীত হচ্ছে এই তারিখে। এবং ঠিক 1950 সালের 26শে জানুয়ারি এটা অফিসিয়ালি কার্যকর হয়। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দুটো আহ, কার্যকর হয় কবে, এটা হচ্ছে আমাদের 1950 সালের, ঠিক আছে, 1950 সালের 26শে জানুয়ারি। হোপফুলি তোমরা পড়াশোনা আমার থেকে ভালোই করছো, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা এটা সব জানবে। দেখো জানার মধ্যে গুলিয়ে যায়, তাই এটা আমি তোমাদের একটু মনে করে দিলাম, ঠিক আছে। তাহলে সঠিক তথ্য তোমাদের জানতে হবে, একটার সঙ্গে একটা রিলেট করে পড়তে হবে, ঠিক আছে, যাতে তোমাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি 1946 9 ডিসেম্বর এটা প্রথম অধিবেশন বসে, আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার সভাপতি পদ গ্রহণ করেন, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাজ এ প্রেসিডেন্ট 1946 11ই ডিসেম্বর। মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেট করে পড়বে, ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা আহ, দেখে নিলাম গণপরিষদের ব্যাপারে কিছু খুঁটিনাটি তথ্য। নেক্সট প্রশ্নে চলো প্রত্যেকেই। নাগার্জুন সাগর বাঁধ প্রকল্প নিম্নের কোন নদীর উপর অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নে বলা হচ্ছে কি, নাগার্জুন সাগর বাঁধ নিম্নের কোন নদীর ওপর অবস্থিত? প্রত্যেকে বলো, এগুলো তো একদম মুখস্থ থাকবে, একদম দেখার সঙ্গে সঙ্গে উত্তর হবে। তো হোপফুলি তোমরা বুঝতে পারছো, চম্বল, মহানদী, শতদ্রু, কৃষ্ণা। চটপট তোমরা অনেকে উত্তর দিয়ে দিচ্ছ, আর ক্লাসটা মন দিয়ে করবে। আর একদম কি বলবো, এখানে ডিসিপ্লিন মানে তোমরা ওয়েতে করবে, কারণ আমি ক্লাসটা দেখি অনেকে কিন্তু ক্লাসে পাকামো করতে আসো, ফচকামো করতে আসো, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলবো, ঠিক আছে, ক্লাসটা ক্লাসের মতো করবে, ঠিক আছে, দাদাগিরি, হিরোগিরি বা কোনো রকম কোনো কিছু সিন ক্রিয়েট করো না, যেটা কিনা অন্যের বা অপরের দৃষ্টিকটু দেখায়, ঠিক আছে। অনেকেই, আমি তো অনেক কিছু বললে বলতে পারি, কেন বলি না? দেখো তোমরা বড় হয়েছো, তোমাদের নিজস্ব বোধ বুদ্ধি সবকিছু আছে, ঠিক আছে, এমন কিছু করো না এতে অন্যের চোখে সেটা দৃষ্টিকটু হয়। আবার কেউ কেউ জ্ঞান দিয়ে যায়, স্যার এটা করলে হবে না, এরম করতে হবে, এইভাবে করলে হবে না, এইভাবে করতে হবে। আরে বাবা, জানি তো সবকিছু, ঠিক আছে, এবার দেখো তুমি যে যেটা চাইছো অন্যদের সেটা তো নাও ভালো লাগতে পারে, বুঝতে পারছো? তো সবাইকে নিয়ে ক্লাস একটু দেখতে থাকো না, সবাই একটু অভ্যস্ত হয়ে যাক, তারপরে এমন স্পিড দেবো না, সব ছিটকে বেরিয়ে যাবে, বুঝলে? একদম পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তোমাকে টেনে রাখতে পারবে না। বোঝা গেল? চলো, কি বললাম, নাগার্জুন সাগর প্রকল্প, তাহলে এটা কি হলো, কৃষ্ণা নদী। এবার সঙ্গে সঙ্গে তোমাদের আরো কিছু জিনিস জানতে হবে। তাহলে চম্বল নদী, এনিওয়ান চটপট বলে দাও, চম্বল নদী কি হবে, বলো। এর ওপর কি আছে বলো তো? তোমরা যদি দেখতে যাও চম্বল নদী, আমাদের এখানে যদি চম্বল নদীর কথা বলি, গান্ধী সাগর আছে, হ্যাঁ কি না, গান্ধী সাগর। আর কি আছে বলো দেখি, আর কি আছে, রানা প্রতাপ, ঠিক আছে, এই ড্যামগুলো তোমরা পাবে, ঠিক আছে, এগুলো রিলেট করে একটু পড়ে রাখবে, ঠিক আছে। জহর বাঁধ আছে, ঠিক আছে, অনেকগুলো আছে এখানে, জহর হবে, জহর ড্যাম বলতে পারো। এবার বলি মহানদী, চটপট বলে দাও মহানদীর উপর এনিওয়ান। একদম কমন যেটা আমরা জানি, হীরাকুদ, কি জানি, হীরাকুদ, ঠিক আছে। এগুলো একটু রিলেট করে পড়বে, কারণ ড্যামগুলো তোমাদের শতদ্রুর কথা যদি বলি, প্রত্যেকে বলো দেখি, প্রথমে মনে আসবে ভাকরা নাঙ্গাল, কি মনে আসবে, ভাকরা নাঙ্গাল ড্যাম। এগুলো এভাবে তোমাদের রিলেট করে পড়বে। হোপফুলি তোমাদের আমি বোঝাতে পারছি যে কিভাবে তোমরা রিলেট করে করে পড়বে, ঠিক আছে, মানে একটার সঙ্গে পয়েন্টগুলো তোমরা অপশনগুলো যেগুলো থাকবে সেগুলো নিয়ে একটু ডিসকাস করে নিলে কি হয়, জিনিসটা তোমাদের মানে অনেকদিন মনে থাকে। তাহলে এই এই অপশনটা ছাড়া যখন অন্য অপশন যে উত্তরটা হবে বা প্রশ্নটি করা হবে, তখন কিন্তু তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি যদি মনে করো না স্যার আমি একটা ওয়ান লাইন আর শুধু টিক মেরে মেরে বেরিয়ে যাবো, সেটা তোমার ব্যাপার, বুঝতে পারছি, সেটা তোমার ব্যাপার, সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, কোনো আমার সমস্যা নেই, ঠিক আছে। তোমরা কি চাও, কোশ্চেন হবে উত্তর হবে, কোশ্চেনের উত্তর ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, মানে তোমরা দেখতে যাও মানে স্যারকে ঘোড়া পেয়েছো, তাই তো? চলো নেক্সট প্রশ্ন। সব হবে সব হবে, একটু সময় দাও। দেখো 2011 সালের জনগণনা অনুযায়ী কি বলা হচ্ছে, ভারতের মোট জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কত? দুর্দান্ত একটি প্রশ্ন। দেখো এই প্রসঙ্গে আমি কথা বলি, বলছে কি পশ্চিমবঙ্গের স্থান কত, তাহলে আগে এটা তোমাদের জেনে নিই, দেখি কতজন বলতে পারে পঞ্চম, ঠিক আছে, চতুর্থ, তৃতীয় নাকি দ্বিতীয়, বলো, পঞ্চম, চতুর্থ, দ্বিতীয় নাকি তৃতীয়? তো যারা পড়াশোনা করে তারা প্রত্যেকে বলতে পারবে যে 2011 সালে, ঠিক আছে, জনসংখ্যা বা জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা নিয়ে পশ্চিমবঙ্গের স্থান কত? অবশ্যই অবশ্যই অপশন বি চতুর্থ হবে, ঠিক আছে। এবার দেখো জনসংখ্যা যখন প্রশ্ন আসছে, আচ্ছা আর দুটো
আচ্ছা বলো তো দেখি প্রথম কি ছিল, প্রথম দ্বিতীয় একটু জেনে নাও। প্রথম ইউপি, উত্তরপ্রদেশ। সেকেন্ড মহারাষ্ট্র। ঠিক আছে, এবার একটা কথা বলি শোনো। আচ্ছা এই বলো তো এই জনগণনা কবে থেকে স্টার্ট হয়, চালু হয় কবে থেকে, এনিওয়ান? যদি দেখো, যদি বলি ব্রিটিশ ভারতের কথা, প্রত্যেকে মন দিয়ে শুনবে, দেখো পড়াশোনার মধ্যে করতে হবে, একদম রিলেট করে পড়তে হবে। 1872 মনে পড়ছে কার সময় বলো তো, বলো দেখি। এই 1872 সালে প্রথম ব্রিটিশ ভারতে যদি বলো জনগণনা স্টার্ট হয়, ভালো করে বুঝবে। জনগণনা শুরু হয় ব্রিটিশ ভারত, ভালো করে বুঝবে, তখন ব্রিটিশ আছে, হ্যাঁ ব্রিটিশ ভারতে। নেক্সট, অফিসিয়ালি তোমরা প্রত্যেকে বলো, স্বাধীন ভারতের কথা যদি বলি 1951, কি বললাম, ফার্স্ট জনগণনা হয়। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, বোঝা গেল, স্বাধীন ভারতের কেসটা বললাম। এইভাবে তোমাকে রিলেট করে পড়তে হবে, এবং এরপর থেকে 10 বছর 10 বছর 10 বছর 10 বছর করে করে আমাদের জিনিসটা কন্টিনিউ চলছে, বোঝা গেল, বোঝা গেল। এরপর থেকে +10 ইয়ার্স করে 10 বছর পর পর জনগণনা হয়। ওকে, তাহলে বুঝতে পারছো প্রত্যেকে, এভাবে আমরা রিলেট করে পড়বো। তাহলে কি বললাম, আজকে 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কত? চতুর্থ। প্রথমটা একটু দেখে নিলাম, ইউপি উত্তরপ্রদেশ। দ্বিতীয়টা বলে দিলাম মহারাষ্ট্র। এবার বললাম প্রথম ব্রিটিশ ভারতে জনগণনা শুরু হয়েছিল 1872, ঠিক আছে, 1951 মানে স্বাধীন ভারতে এটা অফিসিয়ালি চালু হয়, এবার 10 বছর পর পর চলছে। আচ্ছা নেক্সট প্রশ্ন, আগ্রা দুর্গ, আগ্রা দুর্গ তৈরি করেছিলেন কে? দারুণ একটা প্রশ্ন। দেখো আগ্রার কথা যদি বলি, আমরা প্রত্যেকে জানি আগ্রার তাজমহলের কথাটা মনে পড়বে, বাট এখানে আগ্রা দুর্গ বলেছে, আগ্রা ফোর্টের কথা বলা হচ্ছে, তাহলে এটা অবশ্যই হয়ে যাবে আমাদের সম্রাট আকবর, সম্রাট আকবর, ঠিক আছে। বাকিটা হবে না, বাকিগুলো হবে না। এটা মোস্ট প্রবলেম আমার যতটা মনে পড়ছে 1565 এরম নাগাদ তৈরি হয়েছিল, মানে আগ্রা ফোর্টটি প্রতিষ্ঠাতা, ঠিক বা কত সাল, সালটা হচ্ছে এটা। আকবর মারা যায় কবে, এনিওয়ান বলতে পারবে? মৃত্যু, আকবরের মৃত্যু আমার যতদূর মনে পড়ছে 1605। যদি ভুল হয় তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে, কারণ আমি অনেকদিন আগে পড়েছি। 1605, ঠিক আছে, এটা হচ্ছে আকবরের মৃত্যু, বোঝা গেল। নেক্সট প্রশ্ন চলো, কোশ্চেন নম্বর 5 বলা হচ্ছে সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? এখানে দেখো, খুব ভালো করে দেখো, পৃথিবী, ইউরেনাস, বৃহস্পতি, শনি। আমরা কি দেখছি, পৃথিবী, ইউরেনাস, বৃহস্পতি, শনি। তাহলে এখানে আমরা যদি দেখি কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, তাহলে অবশ্যই দেখো আমি তোমাদের বলি যে সব গ্রহ কিন্তু আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, দুটো বাদে। এক্সেপশনাল কি, মনে রাখবে, শুক্র, মনে রাখবে, শুক্র ও ইউরেনাস, শুক্র ও ইউরেনাস। তাহলে বুঝতে পারছো, তাহলে সঠিক অপশন আমরা বুঝতে পারছি কি এখানে, সঠিক অপশন হচ্ছে অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। দেখো কোশ্চেন নম্বর 6, এখানে বলা হচ্ছে যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি এখন কাজ করছে? খুব ভালো একটি প্রশ্ন, তো প্রত্যেকে সঠিক উত্তর আশা করি দিতে পারবে। কোশ্চেন অপশন এ নীতি আয়োগ, অপশন বি অর্থ কমিশন, অপশন সি হচ্ছে লোকপাল, অপশন ডি হচ্ছে লোকায়ত। তাহলে খুব ভালো করে যদি প্রশ্নটি দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ নীতি আয়োগ। এবার যদি এই প্রসঙ্গে কথা বলি যে নীতি আয়োগ, দেখো নীতি আয়োগ থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আছে, ফুল ফর্ম কি অবশ্যই তোমরা জানো নীতি আয়োগ, এবং কবে ফর্ম হয়, কবে গঠিত হয়, এরপর থেকে জানা উচিত যে 2015 সালে 1 জানুয়ারি, তাই তো, 1 জানুয়ারি, ঠিক আছে, 1 জানুয়ারি। নীতি আয়োগের চেয়ারম্যান কে বলো প্রত্যেকে, সিও কে, ঠিক আছে, যাই হোক, যারা জানো না দেখে নাও। তো এখানে বর্তমান সিও কে, বর্তমান সিও আছে কে, বিভিআর সুব্রমণিয়াম, ঠিক আছে, বিভিআর কারেন্ট যে সিও, ঠিক আছে, বর্তমান যে সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনি আছেন কি, বিভিআর, বিভিআর সুব্রমণিয়াম। দেখো ম্যাম বিশেষ কারণে আজকে ক্লাস নিচ্ছে না বলে আমি নিচ্ছি, ঠিক আছে, তোমরা আবার ম্যামের ক্লাস পাবে অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমরা দেখতে থাকো। আজকে ক্লাসটা ফালতু অফ যাবে, ওই জন্য আমি কন্টিনিউ করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। মোটামুটি যতটা পারি চেষ্টা করছি, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, প্রত্যেকে শেষ অবধি থাকবে, এটা আমার রিকোয়েস্ট। আজকে ক্লাসে তোমাদের কিন্তু থাকতে হবে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তোমরা শেয়ার করতে থাকো, প্রত্যেকে জানিয়ে দাও যে ইমতিয়াজ স্যার কিন্তু জিকে ক্লাস নিচ্ছেন আজকে, ঠিক আছে।
তো অবশ্যই তোমাদের ক্লাসটা দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। এখানে প্রশ্নটি দেখো, বলছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয় কত নম্বর ধারা সেটাকে দেখো, ধারা কনস্টিটিউশন মানে আমাদের আর্টিকেল যেগুলি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু পড়তেই হবে। হুম। প্রধানমন্ত্রী নিয়োগ হয় রাজ্যপাল, হ্যাঁ, রাষ্ট্রপতি, ঠিক আছে, অনেক রকম তোমাদের এখান থেকে আসে, ক্যাগ থাকে, ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, কে কোথায় কত নম্বর ধারা বলে নিয়োগ হচ্ছে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই জেনে রাখতে হবে। তো আজকে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, অপশন ডি। বর্তমান প্রাইম মিনিস্টার কে আছেন সেটা তো অবশ্যই কারোর বলা লাগবে না, তাই তো। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8। দেখো এখানে আমাদের যে প্রশ্নটি আছে বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে, তো এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে তোমাদের। হ্যাঁ, এখানে আছে পান্না, খুব ভালো করে দেখো, বলা আছে কি পান্না। এবার দেখো, প্রত্যেকে জানা উচিত যে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত। প্রত্যেকে জানা উচিত স্যার এটা মধ্যপ্রদেশে অবস্থিত, তাই তো। যারা জানো না জেনে নাও, এবং যারা অলরেডি জেনে গেছো তোমরা এবার আমার সঙ্গে বলতে থাকো, রাজস্থান কি আছে রাজস্থানে? এনিওয়ান একটা নাম বলো, রাজস্থানে কি আছে? ঠিক আছে, সারিস্কা জাতীয় উদ্যান আছে এখানে, গুজরাটে গির আছে, তাই তো, গির ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, তাই তো। মধ্যপ্রদেশ তো তোমাদের বললাম, পেঞ্চ হতে পারে। উত্তরাখণ্ডে তোমাদের আছে কি নন্দা দেবী, বুঝতে পারছো, বুঝতে পারছো। তো আরো মধ্যপ্রদেশে পাঁচমারি তোমাদের আছে, এইগুলো তোমাদের রিলেট করে পড়তে হবে, ঠিক আছে, রিলেট করে তোমাদের কিন্তু পড়তে হবে, রিলেট করে তোমাদের কিন্তু পড়তে হবে, তাহলে কিন্তু কিনা তোমাদের আর কোনো অসুবিধা হবে না। বোঝা গেল? তোমাদের রিলেট করে কিন্তু পড়তে হবে। তাহলে রাইট অ্যান্সার হলো আমাদের অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। গুজরাটে গির যেটা অরণ্য তোমরা জানো প্রত্যেকেই, এটা কি জন্য বিখ্যাত? কমেন্ট করো প্রত্যেকে, ঝড়ের গতিবেগে গির অরণ্য, এটা কি জন্য বিখ্যাত প্রত্যেকে কমেন্ট করো, ঠিক আছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 9। দেখো নিম্নের কোনটি কলিচুন এর সংকেত? দুর্দান্ত একটি প্রশ্ন, সায়েন্সের একটি প্রশ্ন। কলিচুনের সংকেত তোমাদের কিন্তু প্রত্যেকে জানা উচিত। দেখো কলিচুনের সংকেত আমরা যদি জানি, কলিচুন অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, আমি বলে দিলাম। এবার তোমরা বলো কোনটা হবে এর মধ্যে। ক্যালসিয়াম হাইড্রক্সাইড অবশ্যই আমাদের CaOH হোল টু, ইয়েস অর নো, প্রত্যেকে এটা জানো। আর বাকিগুলো NaOH, বুঝতেই পারছো NaOH মানে কি, হ্যাঁ, সোডিয়াম হাইড্রক্সাইড, তাই তো। NH4 হোল টু SO4, এটা বুঝতে পারছো, এটা সোডিয়াম হাইড্রক্সাইড। এটা কি বলতো, অ্যামোনিয়াম সালফেট, তাই তো, আমি লিখছি না। NaCl, কমন সল্ট, খাদ্য লবণ, ঠিক আছে, এগুলো তোমাদের জানতে হবে। বোঝা গেল? তো নেক্সট প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নম্বর 10। চটপট বলো, সঠিক উত্তর দাও, আমি যেগুলো বলছি পারলে একটু নোট করে নেবে। সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি? দুর্দান্ত একটি প্রশ্ন, সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অ্যান্থ্রাসাইট, তাই তো। অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে উৎকৃষ্ট মানে, মানে এখানে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি। আর যদি প্রশ্ন আসে তোমাদের ভারতে সবচেয়ে কোন পরিমাণ কি কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়, তখন রাইট অপশন হয়ে যাবে বিটুমিনাস, ঠিক আছে, তখন হয়ে যাবে বিটুমিনাস, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আজকে সঠিক উত্তর হলো অপশন এ। নেক্সট প্রশ্নে আমরা এগোবো, কোশ্চেন নম্বর 11। দেখো বলছে তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে? দুর্দান্ত একটি প্রশ্ন, যারা বুঝতে পেরেছো যে তেলেঙ্গানা এটি আত্মপ্রকাশ করছে কত সালে, তা এটা বুঝতে পারছো তোমরা। সর্বশেষ তোমাদের এটা কিন্তু পূর্ণ রাজ্য, যেটা আহ, আন্ধ্র, বুঝতে পারছো, এটা ভেঙে হচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের তেলেঙ্গানা। অবশ্যই 2014-তে হয়েছিল। এবার 2014 দেখো দুটো তিনটে ডেট দিয়েছে, 7 এপ্রিল, 2রা জুন, 2রা জুলাই, তাই তো। তিনটে অপশন যখন তোমার দিয়ে দিয়েছে, তখন কিন্তু তোমাকে খুব সাবধানে অপশনটা চুজ করতে হবে। অনেকটা WBCS লেভেলে তোমাদের এইগুলো প্রশ্ন, কারণ এখানে কিন্তু ডেট তুলে যখন সালের মধ্যে মানে ডেট তোমাকে মেনশন করে দেবে, তখন কিন্তু তোমাকে অনেকটা তোমাকে ধীরে সুস্থে উত্তরটা দিতে হবে, নাহলে কিন্তু তুমি নেগেটিভ খেয়ে যেতে পারো, ঠিক আছে। কিন্তু 14 সাল জানলে, যেমন পলাশির যুদ্ধ, আমি তো বলি পলাশির যুদ্ধ কবে হয়েছিল, প্রত্যেকে জানো, একই না, প্রত্যেকে জানি স্যার, জানি তো স্যার পলাশির যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, বলো, 1757, তাই তো, তাই তো। তা ঠিক তার 100 বছর পরে আমাদের হয়েছিল 1857 মহাবিদ্রোহ। বুঝা গেল? এসব রিলেট 100 বছর পরে, এসব ফিক্সড করা ছিল যে 100 বছর পরে একটা মহাবিদ্রোহ হবে, তাই তো নাকি, এমনি বললাম। যাই হোক, এই পলাশির যুদ্ধ 1757, ঠিক আছে, তা কত সাল, সেই সালটা যদি না জানো তাহলে কিন্তু হলো না। সালটা তোমাকে, সরি, সাল তো জানলে, ডেট, তারিখটা তোমার জানতে হবে, ঠিক আছে। প্রত্যেকে কমেন্ট করে দাও কত তারিখে, চটপট, ঝড়ের গতিবেগে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমি যাব। তাহলে আজকে সঠিক উত্তর হয়ে গেল 2রা জুন, ঠিক আছে। যারা অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, যে তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে, এটা হচ্ছে 2রা জুন 2014। এটা আমি যদি ভুল না করে থাকি,
এটা জুনের কোন একটা তারিখে, জুন মাসে একটা তারিখে এটা হচ্ছে, ঠিক আছে? আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না, মোস্ট প্রবাবলি 23শে জুন হতে পারে। তোমরা একটু কমেন্ট করে দেবে, ঠিক আছে? আমার যতটা মনে আসছে এটা 23শে জুন, হ্যাঁ, এটা 3। আচ্ছা, তো এইভাবে তোমরা পড়বে রিলেট করে করে। তাহলে আমরা নেক্সট প্রশ্নের দিকে এগোবো, কোশ্চেন নম্বর 12। প্রত্যেকে আনসার করবে, একটু তাড়াতাড়ি করবো কারণ অনেক প্রশ্ন আছে আজকে জিকে এক্সপ্রেস, অনেক প্রশ্ন আমরা আলোচনা করব। দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, নিম্নে কোন শহরটির বা কোন নদীর তীরে আলিপুরদুয়ার শহর অবস্থিত? নদী তীরবর্তী শহর, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কি বললাম? নদী তীরবর্তী শহর, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নদী তীরবর্তী শহর ভীষণ তোমাকে ইম্পর্টেন্ট, তোমাকে পড়তে হবে, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে। নদী তীরবর্তী শহর, ঠিক আছে? তো এখানেই প্রত্যেকে আনসার করো, এখানে সঠিক উত্তর কি হবে বলো? আলিপুরদুয়ার, কালজানি, রায়ডাক, তিস্তা, জলঢাকা। দেখো এখানে অবশ্যই অপশানে কালজানি হয়ে যাবে। সেই প্রসঙ্গে কয়েকটা নদী আমি বলে রাখি, যেমন সাপোজ তোমরা বলো দামোদর নদীর তীরে, দামোদর নদীর তীরে কি হবে বলো তো? দামোদর, দামু, দামোদর এর তীরে অনেক আছে, আমি একটা করে লিখছি, আসানসোল। একটু মনে রাখবে প্রত্যেকে, আসানসোল হয়ে গেল। নেক্সট, নেক্সট আমাদের যদি বলি, আচ্ছা তিস্তা নদীর তীরে তো অনেক কিছুই আছে, তোমরা প্রত্যেকে জানো, হ্যাঁ, কালিম্পং, ঠিক আছে, শিলিগুড়ি, এগুলো তোমাদের সব তিস্তা, মেখলিগঞ্জ, এগুলো সব তিস্তা নদীর তীরে পড়ে, ঠিক আছে? এগুলো তোমাদের উত্তর ভারতের যে শহরগুলি এগুলো দেখে নেবে, ঠিক আছে? আর যদি তুমি বলো ওই দিকটায় হুগলি, আমাদের কলকাতা আছে তাই না? হুগলি যদি বলো আমাদের কলকাতা আছে, এগুলো তোমরা জানো প্রত্যেকে, আমি তাও একটু তোমাদের রিকল করে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি যাতে তোমাদের এটা মনে থাকে। হুগলি আছে। যদি ওদিকে কথা বলো, মহানন্দা যদি বলো, বলো দেখি মহানন্দার একটা নদী এর তীরে, ঠিক আছে? ঠিক আছে, শহর ইংলিশ বাজার হতে পারে, ঠিক আছে? ইংলিশ বাজার, ইংলিশ বাজারটা কোথায় বলো, কোথায়? ঠিক আছে, সবকিছু কিন্তু পড়তে হবে আমাদের, সবকিছু পড়তে হবে, কারণ আমাদের দেখো জিকে হচ্ছে ভাস্ট ভাস্ট সিলেবাস। আমি তোমাদের আবার বলছি, জিকে হচ্ছে একটা সমুদ্র বলতে পারো, এখানে কোথা থেকে কি প্রশ্ন আসবে কেউ জানে না। এবার অনেকের সময় কি হয়, আমরা যে ট্রেনটা ফলো করি প্রিভিয়াস ইয়ার্স, অনেকে ধরে ধরে পড়িয়ে যখন প্রশ্ন 4-5টা কমন দিয়ে দেয় তখন বলবি দেখো আমি কমন দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কি হয়, ওইগুলো তো প্রিভিয়াস ইয়ার্সই এসছে, আর এখন পিএসসি বা পুলিশ বোর্ড যায় বলে ওরা কিন্তু এখন খুব একটা খাটতে চায় না, প্রিভিয়াস ইয়ার্স 5 বছর আগের জিনিস ঝেপে দেয় কিছুটা, ঠিক আছে? মানে ধরো 10টা প্রশ্ন কমন চলে আসতেও পারে, মিরাক্কেল কিছু না, হয়ে যেতে পারে যে প্রিভিয়াস ইয়ার্স থেকে পুরো 10টা প্রশ্ন হুবহু ঝেপে দিচ্ছে। ডাব্লিউবিসি এর মেন্সের প্রশ্ন 2 বছর পরে ডাব্লিউবিসি প্রিলিমসে ঢুকে দিচ্ছে, মানে অবজেক্টিভ প্রশ্নের কথা বলছি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের জিনিসগুলি থরলি মানে কমন চলে আসে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ক্রেডিটটা কারণই না, ক্রেডিট হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ার্স পড়লে তুমি কিন্তু কমন পাবে। তুমি প্রিভিয়াস ইয়ার্স যদি রপ্ত করো তুমি কিন্তু কমন পাবে, এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। তোমাকে পড়তে হবে, খাটতে হবে, বুঝতে হবে কোথা থেকে কি আসছে, তোমাকে চোখ কান খোলা রাখতে হবে, বুঝলে? এটা হচ্ছে বাস্তব সত্য। ওই দুটো কমন দিয়ে আমি স্ক্রিনশট মেরে দেখিয়ে দিলাম, এই যে দেখো আমার এখান থেকে এ এসছে সে এসছে, প্রশ্নটা কি তুমি তৈরি করেছো? প্রশ্ন তো তৈরি করা ছিল, তুমি দেখো প্রিভিয়াস ইয়ার্স ঘাঁটো, তুমি কমন দেওয়ার আগে আরো 2বার কমন চলে এসছে তার আগে। বোঝা গেল কথা? বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার, বাস্তবটা বুঝতে হবে। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 13। বলো নিম্নের কোনটি মার্বেল পাথরে রূপান্তরিত হয়? নিম্নে কোনটি মার্বেল পাথরে রূপান্তরিত হয়? দারুণ একটা প্রশ্ন। এখানে তোমাদের ওই যে বিভিন্ন শিলা চ্যাপ্টারটা পড়তে হবে, জিওগ্রাফি যে শিলা, এখান থেকে তোমাদের যে রূপান্তর হয়ে যেটা হয়ে যায়, প্রত্যেকে বলো মার্বেল পাথরে রূপান্তরিত হচ্ছে কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রত্যেকে জানা উচিত। এটা হচ্ছে চুনাপাথর, ঠিক আছে? এটা হচ্ছে চুনাপাথর, রাইট অপশন চুনাপাথর। তোমরা এই ডিটেলস একটু দেখে নেবে, আর ডিটেলস আলোচনা করতে গেলে সব প্রশ্ন অনেকক্ষণ লেগে যাবে, ঠিক আছে? কারণ বেশি লেন্দি আমি সেশনটা করব না, কারণ তোমাদের এনার্জি হয়তো থাকবে না, ঠিক আছে? জানি না কেমন লাগছে তোমাদের, আমি তো যেহেতু আহ, মানে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, দুর্দান্ত একটি প্রশ্ন, কনস্টিটিউশন থেকে প্রশ্ন, সংবিধান, ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় কোন অধিকারের কথা বলা হয়েছে? দুর্দান্ত একটি প্রশ্ন। দেখো, সাম্যের অধিকার বা সমতার অধিকার, নেক্সট আছে কি শোষণের বিরুদ্ধে অধিকার, 3 নম্বর সি অপশন সাংবিধানিক প্রতিকারের অধিকার, অপশন ডি ধর্মীয় স্বাধীনতার অধিকার। তাহলে যারা পড়াশোনা করছে তারা একদম দেখার সঙ্গে সঙ্গে ওড়াবে, এটা হচ্ছে সঠিক উত্তর স্যার। সঠিক উত্তর হচ্ছে আমার অপশন, এক সেকেন্ড, এ সাম্যের অধিকার, তাই তো?
এবার দেখো, এটা তো আমরা জেনে গেলাম স্যার 14 to 18, তাই তো, এটা হলো সাম্য। তাহলে বাকিগুলো কি হবে? শোষণের বিরুদ্ধে অধিকার, এনিওয়ান? স্বাধীনতার অধিকার, বলো, পারবে? দেখো তোমাদের এগুলো কিন্তু জানা উচিত, যে আমরা যেমন এইগুলো জানলাম, তাহলে একইভাবে আমাদের দেখো এখানে সাম্য বলতে অনেক রকম ইকুয়াল আছে, ইকুয়ালিটি আছে, আমি আর বলছি না, 14 থেকে 18 এখানে 4-5 রকম ইকুয়ালিটি আছে, সেগুলো আলাদা আলাদা করে আবার সাম্যের অধিকারটা কি, সাম্য বলতে কি সবকিছু ইকুয়াল, তোমার সমান যে অধিকারটা, ঠিক আছে, সেগুলো আমি পরের দিন ডিটেলসে আলোচনা করবো যখন কনস্টিটিউশন পড়াবো, ঠিক আছে, বা ম্যাম পড়িয়ে দেবেন। শোষণের বিরুদ্ধে অধিকার প্রত্যেকে জানা আছে। শোষণের বিরুদ্ধে অধিকার অ্যাকচুয়ালি এখানেও কিন্তু অনেক কিছু শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হচ্ছে। মোটামুটি মনে রাখবে, শোষণটা বলতে আমরা 23 থেকে 24, কি বললাম, 23 থেকে 24, এটা হচ্ছে শোষণ, বোঝা গেল? সংবিধান প্রতিবিধানের অধিকার, প্রতিকারের অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার, যেটা কিনা আমরা অপশন সি তে দেখতে পাচ্ছি, এটা অবশ্যই আমাদের 32 হয়ে গেল, 32, ঠিক আছে, ঠিক আছে। আর স্বাধীনতার অধিকার অ্যাকচুয়ালি, ঠিক আছে, স্বাধীনভাবে তুমি ধর্ম পালন করতে পারবে, এইটা বলা আছে তোমাদের মোটামুটি 25 থেকে 28-এর মধ্যে, আমি যদি খুব ভুল না করি, ঠিক আছে, এটা এর মধ্যে বলা থাকবে, ঠিক আছে, এটা এর মধ্যে বলা থাকবে, ঠিক আছে, 25 থেকে 28 স্বাধীনতা অধিকার, সাংবিধান প্রতিকার অধিকার 32 নম্বর, আর এখানে শোষণের বিরুদ্ধে অধিকার হচ্ছে 23 থেকে 24, আর এখানে হচ্ছে তোমাদের সাম্য বলতে 14 থেকে 18। ক্লিয়ার? এইভাবে তোমরা পড়ে রাখবে, আশা করি কথা বুঝতে পারছো। নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 15। দেখো, তারিকি ফিরোজ শাহী, মানে তোমাদের হিস্ট্রির একটা প্রশ্ন, এই গ্রন্থটি কে লিখেছেন? তানসেন, জিয়াউদ্দিন বারুনি, আবুল ফজল, নাকি অপশন ডি গুলবদন বেগম? খুব ভালো একটি প্রশ্ন, খুব ভালো একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি। অপশন বি হচ্ছে জিয়াউদ্দিন বারুনি, তাই তো। এবার একটা জিনিস তোমাদের বলে রাখি, এর সঙ্গে সঙ্গে তানসেনের কথা তোমরা জানো, সঙ্গীতজ্ঞ যে তানসেন, আবুল ফজলের কথা তো না জানলে নয়, ইনি আহ, অনেক বই লিখেছেন, আমার যেটা মনে পড়ছে দুটো, একটা আইনে আকবরী, ঠিক বললাম তো, আকবর নামা হতে পারে, না আকবরের সমকালীন, ঠিক আছে, তারপর আইনে আকবরী, আরো এক্সেট্রা আছে, আমি জাস্ট দুটো লিখে দিলাম, ঠিক আছে, তোমরা পড়ে নেবে। গুলবদন বেগম, ইনি হুমায়ুন নামা রচনা করেছে, বাবর কন্যা, তাই তো, গুলবদন বেগম, ইনি হুমায়ুন নামা, ঠিক আছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বলছে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন কবে? দুর্দান্ত একটি প্রশ্ন। মহাত্মা গান্ধী, যিনি আমাদের গ্রেট লিডার, তোমরা প্রত্যেকে জানো, স্বাধীনতা সংগ্রামী, আমাদের উম, ভারতের স্বাধীনতা সংগ্রামী, মানে ভারতের স্বাধীনতার পিছনে যার গুরুত্ব অনেকটাই আছে, ঠিক আছে। তো ইনি অ্যাকচুয়ালি দেখো অনেক আন্দোলন তিনি করেছিল, অসহযোগ আন্দোলন শুরু করে ইনি একটু, মানে কি বলবো, মানে আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন, তোমরা জানো অনেকে, মানে কি বলবো, বেশি মানে লড়াকু প্রতিভাটা ছিল না। যেরকম আমার খুব ভালো লাগে সুভাষচন্দ্র, ঠিক আছে, আমি ওনাকে আইডিয়াল ভাবি, ঠিক আছে, কারণ ওনার মধ্যে একটা লড়াকু ভাব ছিল, ঠিক আছে। ইনি ছিল মানে নরমপন্থী, বুঝতে পারছো, ইনি একটু মানে আবেদন নিবেদন নীতিতে বিশ্বাস করতো, ঠিক আছে, কোথাও ঝামেলা হলে সেখান থেকে আর কি পালিয়ে আসতো, মানে just বলতে চাইছি যে সেটা অফ করে দিত, বুঝলে, বা মানে স্টেপটা নিত আর কি, মানে বুঝে শুনে স্টেপ নিত, বুঝলে। যাই হোক, মহাত্মা গান্ধী ছিলেন কি অসহযোগ আন্দোলনের শুরু করেছিলেন, সেটা কবে, বলো দেখি, এনিওয়ান? কোশ্চেন নম্বর 16, অবশ্যই 1920, 1925, 1930, 1940-এর মধ্যে 1920 হবে, তাই তো, ঠিক বলছি তো, 1920 হবে, রাইট অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে। আচ্ছা বলো, তিনি আহ, ডান্ডি মার্চ, যেটা আর কি আমাদের লবণ সত্যাগ্রহ, ওটা কত সালে হয়েছিল? প্রত্যেকে কমেন্ট করা শুরু করে দাও, ঠিক আছে, কমেন্ট করা শুরু করে দাও, কোথা থেকে শুরু হয়েছিল যাত্রা, সেটা কমেন্ট করা শুরু করে দাও। আজকে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বোঝা গেল, রিলেট করে পড়বে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 17, সায়েন্স থেকে একটা প্রশ্ন, দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। কোশ্চেন নম্বর 17 সায়েন্স থেকে প্রশ্ন, দেখবে ওরাও, দেখো এবং ওরাও, তড়িতে কুপরিবাহী, কু এবং সু, সু মানে ভালো, ওই জন্য সুমন নাম দেয়, কখনো শুনেছো কুমন? কুমন নাম কারোর হয়? কু দিয়ে নাম কারোর হয়? কু দিয়ে নাম দেয় না, মানে কুপরিবাহী মানে খারাপ, পরিবাহীর দিক থেকে খারাপ, ঠিক আছে। যাই হোক, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে গল্পটা যেটা বললাম, কুপরিবাহী মানে বিদ্যুৎ চলাচল করতে পারবে না, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের একমাত্র তামা তো হবে না, গ্রাফের মধ্যে কিন্তু বিদ্যুৎ যায় হবে না, লবণে জলীয় দ্রবণ হবে না, এখানে রবার হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো কি বলতে চাইলাম, রবার হয়ে যাবে কুপরিবাহীর দিক থেকে প্রথম দিকে,
ফার্স্ট হবে রবার্ট, ঠিক আছে, মানে বলতে যাচ্ছি আরো অনেক কিছু আছে, কাঠ টাট আছে এটা সেটা, এদের তিনজনের বা চারজনের মধ্যে রবার্ট কিন্তু ফার্স্ট হয়ে যাবে, কারণ বিদ্যুৎ কুপরিবাহী। বোঝা গেল? আশা করি ক্লিয়ার। আচ্ছা, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? দারুণ দারুণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। হ্যাঁ, গৌতম বুদ্ধের যদি পুরো জিনিসটা এটা পড়তে হবে, মহাবীর এগুলো, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো তোমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে যেগুলো আছে এগুলো তোমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। প্রাচীন ভারতের ইতিহাস যেগুলো পড়তে হবে। গৌতম বুদ্ধের যে মহাপ্রয়াণ ঘটেছিল কোথায়? দুর্দান্ত একটি প্রশ্ন। বলো নিমান, বলো দেখি সঠিক উত্তর। তিনি কোথায় বোধি লাভ করে সেটা বলো, জন্মগ্রহণ কোথায় করে সেটা বলো। হ্যাঁ, এর মধ্যে সবকিছু কিন্তু লুকিয়ে আছে, সবকিছু অপশনের মধ্যে লুকিয়ে আছে। তাহলে যদি বলি 18, কোশ্চেন নম্বর 18 সঠিক উত্তর আমরা এখান থেকে পেয়ে যাব যে গৌতম বুদ্ধ কুশীনগর, তাই তো, কুশীনগরে কিন্তু তিনি উম, মানে মহাপ্রাণ মানে দেহত্যাগ করেন। এবং যদি বলি তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? নেপালের কোথায়? কপিলাবস্তু, তাই তো, বা লুম্বিনী, অনেকটা আমরা বলি লুম্বিনী, লুম্বিনী বলা হয়। এবার মতভেদ আছে, অনেকে বলে লুম্বিনীতে জন্মগ্রহণ করেন, কপিলাবস্তুতে বড় হন। যাই হোক, আর যেটা বলছিলাম তিনি জ্ঞান লাভ করেন মানে বোধি যেটা বলা হয়, ঠিক আছে, বোধি লাভ করেন সেটা হচ্ছে আমাদের বোধগয়াতে, তাই তো। চলো, এইভাবে রিলেট করে পড়বে, আশা করি তোমরা বুঝতে পারছো। অনেক রকম স্টেপ এখানে আছে, যখন বেরিয়ে যায় ঘর থেকে তখন একটা বলা হয় তাকে, ঠিক আছে, তার ঘোড়ার নাম কি ছিল, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, তোমরা আশা করি এগুলো জানো, রিলেট করে করে পড়বে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত কোন শহরটি মুলা মুথা নদীর তীরে অবস্থিত? দুর্দান্ত একটি প্রশ্ন। অপশন এ নাগপুর, অপশন বি পুনে, অপশন সি দেরাদুন, অপশন ডি হচ্ছে বেঙ্গালুরু। তাহলে আমি কারেক্ট অপশন দাগ দিয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছি, এখানে পুনে হবে রাইট অ্যান্সার। বাকিগুলো তোমরা বুঝতেই পারছো যে এখানে সঠিক অপশন মুলা মুথা নদীর তীরে অবস্থিত হচ্ছে পুনে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 20, ঠিক আছে, কোশ্চেন নম্বর 20 সোমশিলা বাঁধ, ভালো একটা প্রশ্ন, ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোশ্চেন নম্বর 20 সঠিক উত্তর কি হবে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্র, অপশন ডি হচ্ছে রাজস্থান। সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এই যে বাঁধ তোমাদের একটু আগে বলছিলাম, বাঁধগুলো কিন্তু পড়তে হবে, হ্যাঁ, যেগুলো তোমাদের বলছিলাম বাঁধগুলো পড়তে হবে। যে যখন আমি নদী বলছিলাম চম্বল, গান্ধীসাগর, রানা প্রতাপ, জওহর বাঁধ, এগুলো পড়তে হবে। শতদ্রু যেমন বলছিলাম ভাকরা নাঙ্গাল, হ্যাঁ ঠিক আছে, মহানদী বলেছিলাম তোমাদের হীরাকুদ। এভাবে বাঁধগুলো তোমাদের নদী রিলেটেড বা স্টেট রিলেটেড পড়ে রাখলে তোমাদের কিন্তু ভবিষ্যতে বা পরীক্ষার সময় খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আমি এগোবো। কোশ্চেন নম্বর 21, কোশ্চেন নম্বর 21 নেক্সট প্রশ্নে চলো। ধূপগড়, বলো ধূপগড়, বুঝতে পারছো তো কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? দুর্দান্ত একটি প্রশ্ন। বলো ধূপগড়। ধূপগড় আমরা প্রত্যেকে জানি সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আমি আর সময় দিলাম না, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এবার এই প্রসঙ্গ যদি বলে রাখি, পূর্বঘাট পশ্চিমঘাট এগুলো নিয়ে আলোচনা করব। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তোমরা বলো, কমেন্ট করো। আমি নেক্সট প্রশ্নে আসছি, প্রশ্ন আছে এটা দিয়ে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কমেন্ট করো। ঠিক আছে, আহ, আমরা নেক্সট এ নিয়ে প্রশ্ন আছে সম্ভবত, আমি সেখানে আলোচনা করে দেবো। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। নিম্নের কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? দুর্দান্ত একটি প্রশ্ন। নিম্নের কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নিউ দিল্লি, তাই তো, অপশন ডি নিউ দিল্লি। নেক্সট প্রশ্নে চলো প্রত্যেকেই। আচ্ছা, কোশ্চেন নম্বর 23 প্রত্যেকে আনসার করবে। কোশ্চেন নম্বর 23 এখানে কি বলছে? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হওয়ার সময় ভারতে ভাইসরয় কে ছিলেন? দুর্দান্ত একটি প্রশ্ন এবং খুবই ভালো একটা প্রশ্ন, এটা প্রত্যেকে জানা উচিত। যেখানে জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন আমাদের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন, তাই তো, লর্ড ডাফরিন। এখানে যদি দেখি আমরা ক্যানিং, কার্জন, এদেরকে যখন দেখতে পাচ্ছি চোখে অবশ্যই মনে পড়ে যাচ্ছে ক্যানিং, কার্জন, রিপন, প্রত্যেকে জানো এদের নিয়ে। একটু বলে নিই, ক্যানিং কি ছিল? মহাবিদ্রোহ যখন হয় 1857, সেই সময় ছিল ক্যানিং, ঠিক আছে, বা নীল বিদ্রোহের সময় ক্যানিং থাকে, ওই 59-60-এর দশকে নীল বিদ্রোহ হয়েছিল, সেই তখনও ক্যানিং ছিল। কার্জন কথা যদি বলি, কার্জন বাবাজি ছিল 1905, যখন বঙ্গভঙ্গ হয়ে যায়, বুঝলে, ইনি আদেশ দিয়েছিল লর্ড কার্জন 1905 বঙ্গভঙ্গ, বুঝতে পারছো তোমরা, বঙ্গভঙ্গ হয়েছিল যখন। আর লর্ড রিপন বুঝতে পারছো, অস্ত্র আইন বা অনেক কিছু আছে রিপনের সময়, রিপন লিটন, ঠিক আছে, ওই 1876-73 দিকে।
আশা করি বুঝতে পারছো। লিটন রিপন মানে পর পর গুলিয়ে যায়, কে আগে কে পরে মনে থাকবে। লিটন আর রিপন, এই যে লিটন আর রিপন, যদি তোমরা মনে রাখতে না পারো কে আগে, অবশ্যই এল আগে আসে আর পরে যায়, তাই তো? বুঝতে পারছো, এল আগে মানে লিটন আগে আর রিপন পরে। বোঝা গেল? নেক্সট। আচ্ছা, নেক্সট 24 নম্বর প্রশ্ন আমরা চলে এলাম। কোশ্চেন নম্বর 24, দেখো নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে আর যায়নি, এভাবে কিন্তু প্রশ্ন আসে। এখানে বলা হচ্ছে গেছে ঝাড়খণ্ড, বিহার, হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা। খুব ভালো করে যদি প্রশ্নটি দেখো, এখানে বলা হচ্ছে গেছে, তাই তো? তা আমি তোমাদের একটা ট্রিক্স ম্যাম বলেছিলেন, আমিও বলে দিচ্ছি যে কর্কট মিত্র বাবু গামছা পরা ছাড়লো। এই কর্কট মিত্র বাবু, এই যে মিত্র দিয়ে মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে, ম দিয়ে মিজোরাম, ত্র দিয়ে ত্রিপুরা, ঠিক আছে, মিজোরাম, ত্রিপুরা। ওকে, মিত্রবাবু গামছা, ঠিক আছে, মিত্রবাবু এখানে দিয়ে দিলাম গামছা, গামছা। বুঝতে পারছো? গামছা কথাটা মনে আসলে একটা কথা মনে পড়ে যায়। যাই হোক। আচ্ছা, গ দিয়ে কি হবে? গুজরাট, গুজরাট। ম দিয়ে কি হবে? মধ্যপ্রদেশ। ছ দিয়ে কি হবে? ছত্তিশগড়। গামছা শেষ, তাই তো? গামছার গল্প শেষ। কর্কট মিত্রবাবু গামছা পরা, প দিয়ে কি হবে? পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এই পড়া দিয়ে, আচ্ছা এখানে পড়াটা এইভাবে হবে, পড়া, তাহলে বুঝতে সুবিধা হবে। পড়া, ওয়েট, তাহলে প দিয়ে কি হবে? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। আর র দিয়ে কি হবে? রাজস্থান। আমার কথাগুলো খেয়াল করো, তাহলে বুঝতে পারবে সব। পশ্চিমবঙ্গ, র দিয়ে রাজস্থান, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। আর একটা তোমাদের ছাড়লো, তাই তো? মানে গামছা পরা ছাড়লো, সেখান থেকে আমাদের কি আসবে? ছাড়লো থেকে আমরা ঝাড়খণ্ড পেয়ে যাব, ঠিক আছে, যাই হোক ঝাড়খণ্ড। তাহলে বোঝা গেল, তাহলে যেটা বললাম কর্কট মিত্রবাবু, এই যে কর্কট, আরেকবার আমি তোমাদের পয়েন্টটা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে কর্কট মিত্রবাবু, এগুলো দেখো, এগুলো ডিটেলসে বলছি কেন তুমি কর্কট মিত্রবাবু গামছা, এই যে গামছা খুল গেয়া, ঠিক আছে, না গামছা খোলেনি। কর্কট মিত্রবাবু গামছা পড়া ছাড়লো, তাই তো? এই যে পড়া ছাড়লো, কেন পড়া ছাড়লো বুঝতে পারছো তো? রিক্স আছে, ওই জন্য গামছা পড়া ছাড়লো। এই যে ছাড়লো থেকে আমাদের এখানে ছাড় থেকে ধরে নাও ঝাড়, এভাবে মনে রাখবে তাহলে। ছাড়লো, এই যে গল্প, তাহলে মোট টোটাল কথাগুলো মিজোরাম, মনে রাখবে ত্রিপুরা, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, রাজস্থান, ঝাড়খণ্ড। টোটাল 8টি, টোটাল কতগুলি? 8টি কিন্তু স্টেটের উপর দিয়ে গেছেই। তাহলে অবশ্যই আমরা চোখ বুজিয়ে মারবো ঝাড়খণ্ড। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলো। রাজ্যসভার পদপ্রার্থীদের ন্যূনতম বয়স সীমা কত হতে হবে? দারুণ দারুণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো রাজ্যসভা, লোকসভা জানো তো, আপার হাউস, লোয়ার হাউস, জানতে হবে তোমাদের। এবার দেখো, তাহলে সেই রাজ্যসভার পদপ্রার্থীদের ন্যূনতম বয়স আমি শর্টে বলে দিই, বেশি ডিটেলসে পরে আলোচনা হবে। 30 বছর হবে। আর যদি লোকসভা বলে, লোকসভায় দাঁড়াতে গেলে, মানে দাঁড়াতে গেলে তো যে কেউ দাঁড়াতে পারে, মানে গিয়ে দাঁড়ানোর কথা বলছি না, মানে একটা যদি তুমি ক্যান্ডিডেট তুমি হও, তাহলে অবশ্যই তোমাকে 25 বছর বয়স হতে হবে। না হলে বলবে বাবা তোমার বয়স হয়নি, যাও বাড়ি যাও। লোকসভা 25, আর রাজ্যসভা সদস্য হতে গেলে কত? মিনিমাম তোমার 30 বছর লাগবে। বোঝা গেল? কথা ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলো। আর পঞ্চায়েতে দাঁড়াতে গেলে কত বছর লাগে বুঝতে পারছো? এগুলো তোমরা একটু জানবে, তোমরা কমেন্ট করে দাও চটপট। দেখো 26, দিব্যেন্দু বড়ুয়া, দিব্যেন্দু বড়ুয়া কত নম্বর প্রশ্ন? 26 বলছে কি এখানে কোন খেলার সঙ্গে যুক্ত? দুর্দান্ত একটি প্রশ্ন। দেখো দিব্যেন্দু বড়ুয়া ছিল আমাদের কি বলবো, ফুটবলার নাকি মানে কি বলবো, আহ, দাবা তোমাদের যেটা বলা হয় গ্র্যান্ড মাস্টার, নাকি হকি, নাকি ক্রিকেটার? বলো, এখানে সঠিক উত্তর হবে আমাদের
তিনি একজন বেস্ট ছিল আমাদের, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বলতে পারো আমাদের তোমাদের দাবা একটি চ্যাম্পিয়ন, বুঝতে পারছো? সেটা হচ্ছে আমাদের অপশন বি রাইট অ্যান্সার হবে, তিনি দাবা খেলার সঙ্গে যুক্ত ছিল। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখার চেষ্টা করে, যে বলছে ডেস্কটপের নিচের দিকে যে অংশটা থাকে। দেখো এই প্রশ্নগুলি সবকিছু কিন্তু তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার্স থেকে নিয়েছি, তাহলে এই তোমাদের প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন কেমন এসছে বুঝতে পারছো, বিভিন্ন প্রশ্ন থেকে আমি নিয়েছি। ঠিক আছে, ডেস্কটপের নিচের দিকে থাকে কি? মেনু বার, স্ট্যাটাস বার, টাস্ক বার, টাইটেল বার। তাহলে সঠিক উত্তর কি হবে? অনেকে ভুল করে দেয়, সঠিক উত্তর হবে অপশন সি টাস্ক বার। ঠিক আছে, তা কম্পিউটার রিলেটেড প্রশ্ন কিন্তু আসে, কম্পিউটারের জনককে এটা তো প্রত্যেকে জানো। তারপরে ওই বাইনারি ডিজিট, এই বাইনারি সিস্টেমটা একটু পড়ে রাখতে হবে। তারপরে তোমাদের ওই জিনিসটা পড়তে হবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পড়তে হবে। ঠিক আছে, অপারেটিং সিস্টেম সম্বন্ধে জানতে হবে, এমএস মাইক্রোসফটের ব্যাপারে কিছু জানতে হবে, কিছু ল্যাঙ্গুয়েজ যেটা বলছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ কোনটা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপরে বাইট বিট, ঠিক আছে, নেবেলের যে সম্পর্ক, এখান থেকে প্রশ্ন আসে, বুঝতে পারছো? এইগুলো একটু দেখে রাখবে, কম্পিউটারের বেসিক জিনিস যেগুলো। তাহলে সঠিক উত্তর আমাদের অপশন সি আজকে হলো টাস্ক বার। বোঝা গেল? নিচের দিকে বলেছে যেহেতু। আচ্ছা, বলছে কি 28, দুর্দান্ত একটি প্রশ্ন, প্রত্যেক আনসার করে দেওয়া, দেখার সঙ্গে সঙ্গে হয়ে যাওয়ার কথা, যে এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটি লিখেছেন কি? এম এস ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব নাকি যুবরাজ সিং? সঠিক উত্তর হবে অপশন বি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলছে একটা সেঞ্চুরি এনাফ নয়, তাই তো? এবার আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিলেটেড যদি বলি, এম এস ধোনি, ক্যাপ্টেন কুল, এনার লেখা একটা বইয়ের নাম, ওই যে তোমরা প্রত্যেকে জানো, দ্য আনটোল্ড স্টোরি, তাই তো? দি আনটোল্ড, যেটা নিয়ে সিনেমা হয়েছে, সে মারাও গেল বেচারা, বুঝলে কি দরকার, তাই তো? এটা ভালোই ছিল, বাট কি বলবো, বুঝতে পারছো কার কথা বলছি? সুশান্ত রাজপুতের কথা বলছি। ভালোই অভিনয়টা করেছিল, একদম এম এস ধোনির মতনই অনেকটা দিয়েছিল, যাই হোক। তারপরে কপিল দেব, যদি বলি কপিল দেব, ইনি তো জানো প্রথম আমাদের ভারতে বিশ্বকাপ দিয়েছিল, তাই তো? এনার হাতে প্রথম ভারতের বিশ্বকাপ, যেটা কিনা ওয়েস্ট ইন্ডিজে, ওয়েস্ট ইন্ডিজ ছিল অপোনেন্ট টিম, তোমরা নিশ্চয়ই জানবে। কত সাল? কমেন্ট করে দাও। আচ্ছা, কপিল দেবের লেখা করে বইয়ের নাম গডস ডিগ্রি, তাই তো? গডস ডিগ্রি। আর কি ছিল? স্টেট ফ্রম দ্য হার্ট, তাই তো? স্টেট ফ্রম দ্য হার্ট, এরকম কিছু জিনিস আমাদের ছিল, স্ট্রেট ফ্রম দ্য হার্ট, তাই তো? ফ্রম দ্য হার্ট, এই দুটো মনে রাখবে। যুবরাজ সিং, বলো টেস্ট অফ মাই লাইফ, তাই তো? টেস্ট অফ মাই লাইফ। তো এইভাবে তো রিলেট করে পড়বে, তাহলে দেখবে পড়াগুলো অনেকদিন মনে থাকবে। সৌরভে তো বললাম এটা। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, বাংলা বলি বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়েছিল? প্রত্যেকে প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোশ্চেন নম্বর 29, অপশন এ 1970, 1975, 1972, 1962। দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। কোশ্চেন নম্বর 29, সঠিক উত্তর হচ্ছে আমাদের 1972। সঠিক উত্তর হচ্ছে 1972, এটা হচ্ছে আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু হয়েছিল এই এত তারিখে, তাই তো? এত সালে। বলছে ইটাই ইটাই রোগ হয় নিম্নের কোন ধাতুর দূষণের ফলে? কি বললাম? ইটাই ইটাই রোগ। কি বলছে? ইটাই ইটাই, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে বলো ইটাই ইটাই রোগ নিম্নের কোন দূষণের ফলে হয়? প্রত্যেকে জানা উচিত যে এখানে দেখো আমরা প্রত্যেকে যেটা জানি, যে যে দূষণের ফলে যে বিশেষ রোগগুলো হয়, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে তোমরা এগুলো কিন্তু পড়ে রাখবে। তাহলে আমি পরবর্তী প্রশ্নে এগোনোর আগে এটা দাগিয়ে দিয়ে দিই, যে অপশন ডি হচ্ছে ক্যাডমিয়াম। হ্যাঁ, ক্যাডমিয়ামের প্রভাব হয়। বাকিগুলো আমি আলোচনা করছি, যখন প্রশ্ন আসবে অবশ্যই আলোচনা করে দেবো। ঠিক আছে, ওগুলো দিয়ে অপশন দিয়ে প্রশ্ন আমি রেখেছি। চলো এখানে দেখো, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে কম্ট্রোলার ও অডিটর জেনারেল কথা বলা হচ্ছে? মানে একটাই, এখানে যে অনেকে ভাববে যে দুজন, না, এটা মানে হচ্ছে ক্যাগ, হ্যাঁ, সিএজি, বুঝলে? এই জন্য পড়াশোনা করতে হবে। অনেকে ভাববে স্যার আবার কি কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কি আলাদা নাকি? একটা একজনকেই বোঝাচ্ছে, ক্যাগ, বুঝতে পারছো? ক্যাগের ধারা কত? এনিওয়ান? বর্তমান ক্যাগ কে? এগুলো সব বলো, দেখি দেখি কতজন বলতে পারে। আচ্ছা, ক্যাগের ধারা হচ্ছে আমাদের আর্টিকেল 148, আর্টিকেল 148। এবার বলো বর্তমান ক্যাগ কে? বর্তমান আমাদের কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল কে আছেন? প্রত্যেকে আনসার করো। জি সি মুর্মু, তাই তো?
জি.সি. মুর্মু, যিনি আমাদের আগে লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কোথাকার? জম্মু অ্যান্ড কাশ্মীর। মনে থাকবে? যিনি আগে কে ছিল? লেফটেন্যান্ট গভর্নর ছিল জম্মু কাশ্মীরের। একটু খাতায় লিখে নেবে। নেক্সট প্রশ্নে চলো। সত্রিয়া, এটি কোন রাজ্যের নৃত্য? এই যে লোকাল যে ডান্স গুলো, কোনটা কোন রাজ্যের? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই পড়বে, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে। সত্রিয়া হচ্ছে ভারতের কোন রাজ্যের নৃত্য? তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের আসাম। সঠিক উত্তর হচ্ছে আমাদের আসাম। দেখো যদি কোনো ভুল হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, যেহেতু আমি যতটা জানি কারেক্ট করার চেষ্টা করব। যদি বাই চান্স যদি কিছু ভুল হয়ে যায় সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে, হ্যাঁ, আর একটুখানি ওয়েট। আচ্ছা, তো ঠিক আছে। তা এর সঙ্গে সঙ্গে আমি বলে দিই তোমাদের কেরল, তাই তো? কেরলে তোমরা প্রত্যেকে জানো কেরলের কথা। একটা তোমাদের দেখবে ছড়া আছে, যে মনে আসছে না, ভুলে গেলাম, যায় কি হচ্ছে ওই ওই পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে ছাতা, ঠিক আছে, এরকম একটা আছে না? ঠিক আছে, যাই হোক, আমার ঠিক মনে পড়ছে না এই টাইমে, পরে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, কথাগুলি কেরালাতে প্রত্যেকে জানো, সেই কথা থেকে কেরালা। মোহিনী অট্টম, মোহিনী অট্টম, তাই তো? মোহিনী অট্টম, মোহিনী অট্টম। এবার অনেকে ভাবছে অট্টম মানেই, ঠিক আছে, এই যে অট্টম টট্টম থাকলে অ্যাকচুয়ালি কেরালার দিকে হয়। আর তামিলনাড়ু যদি বলো, বলো তো দেখি তামিলনাড়ুতে কি হয়? তাড়াতাড়ি বলো, তামিলনাড়ু। ভারতনাট্যম, তাই তো? ভেরি গুড। চলো, যাক নেক্সট প্রশ্নে দেখো, আমাদের যে ডান্স গুলো এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসেই আসে বিভিন্ন, যেমন কর্ণাটক যদি বলে ইয়ক্ষন যক্ষাগন, ঠিক আছে। যদি তামিলেতে পোঙ্গল, এই তামিলনাড়ুতে পোঙ্গল একটা উৎসব, সেটাও কিন্তু তামিলেতে হয়, ঠিক আছে। হ্যাঁ, এগুলো তোমরা কিন্তু অসম বিহু, অসমে বিহু হয়, ঠিক আছে। মানে একটা থেকে আরেকটা বার হবে, বুঝলে, মানে এই কেঁচো ঘুরতে গিয়ে সাপ বলে না, মানে একটা থেকে একটা কিন্তু বেরোতেই থাকবে, জিকের কিন্তু শেষ নেই, ঠিক আছে। যতক্ষণ তোমার মেমোরি ক্যাচ করবে ততক্ষণ কিন্তু বার হতে থাকবে। যতটা আমার মাথা থেকে আসলো বার করলাম, আবার পরে আলোচনা হবে, ঠিক আছে। যাই হোক, নেক্সট প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নম্বর 33, যেটা বলছিলাম যে একটু আগে আমরা পড়লাম ইটাই ইটাই, এবার পড়বো মিনামিটা, মিনামাটা, মিনামাটা। মিনামাটা রোড কোন ধাতু দূষণের ফলে? তো প্রত্যেকে জানা উচিত, পারদ দূষণ। কি হয় এখানে? এখানে কি হয় তোমার, ওই শিশুদের ক্ষেত্রে এটা অনেকটা দেখা যায়, যে এখানে তোমাদের মানে বিকলাঙ্গ শিশু হতে পারে, বা তোমার বিভিন্ন রকম শারীরিক মানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মিনাওটা রোগের প্রভাব। ওকে, নেক্সট প্রশ্নে চলো। আহ, মানে খিঁচ দেখতে পাওয়া যায় শিশুদের মধ্যে, মানে পেশিদের টান খিঁচ বা যেগুলো বলা হয়, সেগুলো মিনামাটা রোগের কারণ বা লক্ষণ হিসেবে দেখা দিতে পারে। ক্যালামাইন, দুর্দান্ত একটি প্রশ্ন। ক্যালামাইন নিম্নের কোনটির আকরিক, মানে নিম্নে যে তোমার প্রশ্নগুলি দেওয়া আছে, নিম্নের মধ্যে আকরিক কোনটির? ক্যালামাইন, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। স্যার অপশন এ হয়েছে রাইট অ্যান্সার, জিঙ্ক। এই প্রসঙ্গে বলে রাখি যে অ্যালুমিনিয়াম যেমন বক্সাইট, তাই তো? এইভাবে তোমরা কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম কি হয়েছে আমাদের? বক্সাইট হয়ে যায়, তাই তো? বক্সাইট। এভাবে তোমরা আকরিক এগুলো পড়ে রাখবে। 35 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা কিনা পরীক্ষায় তোমাদের এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এবার তোমরা বলো যে এটা সঠিক উত্তর কি হবে। দেখো এখানে বলা হচ্ছে কোন পর্বতশ্রেণীর সহ্যাদ্রি নামে পরিচিত? তো ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই ইজি একটা প্রশ্ন। তো আমরা জানি প্রত্যেকে যে পশ্চিমঘাট পর্বতকে বলা হয় সহ্যাদ্রি পর্বত। এবার তোমরা একই সঙ্গে রিলেট করে পড়তে পারো। আমি যদি বলে রাখি যে তাহলে পূর্বঘাট এর নাম কি বলো, এর আরেক নাম কি? এর অনেক নাম আছে, মলয় পর্বত বলে অনেকে, বা মলয়াদ্রি বলে মনে রাখবে, মলয়াদ্রি, ঠিক আছে। এটা পূর্বঘাট। আর এক নাম বললাম আমি, কিন্তু শৃঙ্গ বলিনি, এর হচ্ছে অপর নাম, অপর নাম। এবার যদি বলি এদের আবার মানে সর্বোচ্চ শৃঙ্গ, বলো এদের সর্বোচ্চ শৃঙ্গ, এনিওয়ান? তো দেখো পূর্বঘাট যদি বলি, তোমরা জানো নিশ্চয়ই, যারা পড়াশোনা করবো অবশ্যই জানো, পূর্বঘাট যদি বলি এটা হচ্ছে কি জিন্দা গাদা, অনেকে জিন্দা গাদ যা অনেক রকম ভাবে বলে, জিন্দা গাদা। এটা আমাদের পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, এটা 1690 মিটার, ঠিক আছে। আর যদি বলো
আমাদের পশ্চিম ঘাট পর্বত, তাহলে আনাইমুদি হবে, তাই না? পশ্চিম ঘাট, পশ্চিম ঘাট এটা হচ্ছে কত, মানে কি হচ্ছে আনাইমুদি। ঠিক আছে, তো এটা হাইটটা ঠিক আমার মনে আসছে, তোমরা একটু দেখে নেবে আনাইমুদি। ঠিক আছে, যাই হোক, তাহলে এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। আচ্ছা, ম্যান বুকার পুরস্কার, ম্যান বুকার পুরস্কার প্রথম কোন ভারতীয় মহিলা পেয়েছেন? এখানে তোমাদের একটা দুর্দান্ত আমি ইনফরমেশন দিয়ে দেবো। হ্যাঁ, এই যে লীলা মজুমদার, ঠিক আছে, অরুন্ধতী রায়, আশাপূর্ণ দেবী নাকি ঝুম্পা লাহিড়ী, তা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? অরুন্ধতী রায় হচ্ছে আমাদের ফার্স্ট ওম্যান যিনি কিনা নোবেল বলছি ম্যান বুকার পুরস্কার পায়, তাই তো? ম্যান বুকার পুরস্কার কি জন্য পায় প্রত্যেকে বলো? অরুন্ধতী রায় এটা তোমার পায় কিনা, ওই ওনার যে বই একটা দুর্দান্ত যেটা ছিল গড অফ স্মল থিংস, কি বললাম? গড অফ স্মল থিংস, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এবারে কত সাল যদি বলো স্যার? 1997, মনে রাখবে। এবার এই সঙ্গে সঙ্গে আশাপূর্ণ দেবীকে আমরা একটু বলে দিই, ইনি ছিল প্রথম কি পেয়েছিল বলতো? জ্ঞানপীঠ পেয়েছিল, তাই না? জ্ঞানপীঠ, একদম। ইনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী মহিলা। কি লেখার জন্য? প্রথম, প্রথম, প্রথম প্রতিশ্রুতি, এই তো প্রথম প্রতিশ্রুতি। কত সাল আমার যতটা মনে আসছে, 1970s এরম একটা কিছু একটা হবে, 1971 হবে, ঠিক আছে। যাই হোক, তা মনে রাখবে প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণ দেবী, যার জন্য তিনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। আর যদি বলে প্রথম ম্যান বুকার, সেটা হবে আমাদের অরুন্ধতী রয়, ঠিক আছে, ম্যান বুকার। বোঝাতে পারলাম? নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 37। সায়েন্স থেকে প্রশ্ন, মিউরিয়েটিক অ্যাসিড, দুর্দান্ত একটি প্রশ্ন। মিউরিয়েটিক অ্যাসিড এর অপর নাম কি? তোমরা দেখার সঙ্গে সঙ্গে বলে দাও। সালফিউরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে, অ্যাসিডিক অ্যাসিড আছে। তাহলে দেখো, মিউরিয়েটিক অ্যাসিড অ্যাকচুয়ালি আমরা বলবো HCl কে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কে। এটা হচ্ছে তীব্র, তীব্র, মানে কি বলবো, গন্ধ আছে যেমন তীব্র, এর মানে প্রতিক্রিয়া বিষাক্ত কিন্তু এটা, হ্যাঁ, বিষাক্ত বলতে পারো। আর এর ক্ষয় ধর্মী, এটা কিন্তু তীব্র ক্ষয়কারী, মানে কি বলবো, মানে সবসময় ক্ষয় করে দেবে, যেখানে দেবে না সেখানে কিছু একটা করে দেবে। তুমি যদি, আমি সাপোজ বলছি, উম, কোনো একটা দাগ, হ্যাঁ, অনেক পুরানো পাথরের দাগের উপর এটা দিয়ে দেবে, সেই দাগটা কিন্তু উঠিয়ে দিতে পারে, বা পাথরে ক্ষত সৃষ্টি করতে পারে। আমরা ওই বাথরুমে কিন্তু এই অ্যাসিড ব্যবহার করি, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাথরুম পরিষ্কারের জন্য, ঠিক আছে, HCl। এবার এর অনেক রকম পিউরিফিকেশন হয়, যাই হোক। তীব্র হলে তো আমাদের হাত টাত পুড়ে যাবে, ঠিক আছে। তাও দেখবে, আমি দেখেছি বাথরুম পরিষ্কার অনেক সময় থেকে কিন্তু, মানে যেটা HCl যদি ওখানে থাকে বেশি মাত্রায়, সেখান থেকে কিন্তু মানে ধোঁয়া বেরোয়, দেখবে যারা প্র্যাকটিক্যাল এটা করেছো আর কি, তারাই বুঝতে পারবে। ধোঁয়া বার হয় মাঝে সাঝে, দেখবে। তাহলে হচ্ছে তীব্র ক্ষয়কারী, আর কটু গন্ধ কিন্তু আছে, কটু গন্ধযুক্ত, মানে এটা অনেকে গন্ধ হয় না, বাট এটা কিন্তু গন্ধযুক্ত। ক্লিয়ার? আর বাকিগুলো তোমরা নাইট্রিক অ্যাসিড, HNO3, সেটা পরে আলোচনা করবো। অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, এটা মৃদু অ্যাসিড ওগুলো, ঠিক আছে। আচ্ছা, পেশির ক্লান্তির জন্য দায়ী, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এখানে অপশনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। পেশির ক্লান্তির আচ্ছা, অনেকক্ষণ ক্লাস হচ্ছে, তো অনেকের মধ্যে হয়তো বোরিং ফিল চলে আসতে পারে। আশা করি তোমাদের, আমি জানি না কেমন লাগছে, ঠিক আছে, ক্লাসটা। তো হোপফুলি বলবো যে যেহেতু ম্যাম একটু অসুবিধার জন্য আজকে ক্লাস নিতে পারছেন না, আমি কিন্তু ব্যাটটা ধরেছি, তো অবশ্যই একটু তোমরা কোঅপারেট করো। হ্যাঁ, ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আমি চেষ্টা করছি আমার সর্বস্ব দিয়ে ক্লাসটা করানোর, যতটা ইনফরমেশন দিতে পারছি আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যতটা মাথা থেকে আসছে আর কি, ঠিক আছে। পেশির ক্লান্তির জন্য দায়ী আমরা প্রত্যেক দিন ল্যাকটিক অ্যাসিড, যেটা কিনা আমাদের অনেকক্ষণ কাজকর্ম করলে আমাদের পেশিতে জমা হয়ে থাকে, জমা হয়ে যায় অ্যাকচুয়ালি। তো এটা স্যার কি করে আবার চলে যায় অনেকক্ষণ কাজ করার ফলে, এটা কিন্তু শরীরে ল্যাকটিক অ্যাসিডটা জমে যায়। হ্যাঁ, সেটা আবার কিছুক্ষণ বিশ্রাম নিলে বা কয়েক ঘন্টা বিশ্রাম নিলে সেটা আপনি আপনি সেটা আবার ঠিক হয়ে যায়, বুঝলে, আবার ওখান থেকে সরে যায়, বা ওটা আপনি আপনি ঠিক হয়ে যায়। এর জন্য পেশি ক্লান্তি হয়ে পড়ে, পেশি নিস্তেজ হয়ে পড়ে, আমাদের শরীরটা মানে কি বলবো, আর মানে কর্মক্ষম হয়ে পড়ে অনেক সময়, যে আর ভাল লাগছে না, একটু ঘুমানোর দরকার। এটা কেন হয়? ল্যাকটিক অ্যাসিডের জন্য, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলো, নেক্সট প্রশ্নে চলো।
দেখো এখানে 39, আর বেশি প্রশ্ন নেই, দুটো একটা প্রশ্ন দিয়ে আমরা আজকে জিকে এক্সপ্রেসটা শেষ করে দেবো। তোমরা দেখতে থাকো এবং সঠিক উত্তর দাও। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেন? ফিনান্সিয়াল এমার্জেন্সি। দেখো এই প্রসঙ্গে আমি কিছু কথা বলবো ফিনান্সিয়াল এমার্জেন্সি নিয়ে। ঠিক আছে, যে যদি বলো তোমার, এটা তো অবশ্যই তোমাদের প্রেসিডেন্ট হবে, বুঝতে পারছো আমি যেটা বলে, আচ্ছা আগে উত্তরটা দেখে নিই। প্রাইম মিনিস্টার তো হবে না, ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি হবে, বুঝতে পারছো। অ্যান্ড ফিনান্স মিনিস্টার এটা হচ্ছে না, ঠিক আছে। জাজ অফ সুপ্রিম কোর্ট এটা হচ্ছে না, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। প্রধানমন্ত্রীর পরামর্শে অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইনি করতে পারবে অ্যাকচুয়ালি। এবারে আমাদের যে এমার্জেন্সিগুলো তোমরা জানো কি? ঠিক আছে, এই যে এমার্জেন্সি যেটা নিয়ে আমরা কথা বলছি, সেটা নিয়ে তোমাদের একটু জানতে হবে যে এমার্জেন্সি কত প্রকার, তিন প্রকার এমার্জেন্সি হয়। ঠিক আছে, একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি যেটা, জাতীয় জাতীয় যেটা জাতীয় জরুরি অবস্থা। প্রত্যেকে বলো 1952। ঠিক আছে, আর যেটা আমাদের রাজ্যে অ্যাকচুয়ালি, হ্যাঁ, রাজ্যের মধ্যে কোনো যদি অরাজকতা সৃষ্টি হয় সেক্ষেত্রে তখন মানে প্রেসিডেন্ট কিন্তু সেখানে জাতীয় জরুরি মানে অবস্থা জারি করে দিতে পারে, যে স্টেট এমার্জেন্সি যেটাকে বলা হয়, স্টেট এমার্জেন্সি। সেটা হচ্ছে আমাদের 1956, মনে রাখবে 1956। অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের আর্থিক যেটা বলা হয়, ঠিক আছে, যেটা আজকের প্রশ্ন ছিল যে ফিনান্সিয়াল, ঠিক আছে, ফিনান্সিয়াল ফিনান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে আমাদের 1960, তাই তো 1960। তাহলে এই গেল আমাদের তিনটে এমার্জেন্সি। এবার আমি বলি যে আমাদের ভারতবর্ষে মোট কতবার এই যে জাতীয় জরুরি অবস্থা আমাদের মানে জারি করা হয়েছে, বলো দেখি। আচ্ছা এখানে দেখো, তাহলে মোট উত্তর হবে তিনবার, তাই তো? প্রত্যেকে না জানলে জেনে নাও। মোট তিনবার হয়, একটা হচ্ছে 1962, 1962 কি হয় বলতো, চীন যুদ্ধ, ভারত চীন যুদ্ধ যখন হয়েছিল। আর একটা 1971, আচ্ছা লিখে দিই এখানে, 1962 যখন চীন যুদ্ধ হয়েছিল 1962, ঠিক আছে, যখন চীনের সঙ্গে যখন একটা ঝামেলা, তখন একটা এটা ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়েছিল। তারপর হচ্ছে 1971, এটা হচ্ছিল আমাদের পাকিস্তান, যখন পাকিস্তানের সঙ্গে যখন বিবাদ চলছিল, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যখন মানে অভ্যন্তরীণ গোলযোগ চলছিল 1975, মানে ওই ইন্দিরা গান্ধী ওই সময়টা, তখন একটা ন্যাশনাল এমার্জেন্সি মানে চালু করা হয় অভ্যন্তরীণ গোলযোগের কারণে, ঠিক আছে। কথা বুঝতে পারছো? গোলযোগ অভ্যন্তরীণ গোলযোগ, দেশের মধ্যে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তখন রাষ্ট্রপতি এটা জারি মানে এই শাসন জরুরি অবস্থা জারি করতে পারে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। তাহলে এই ছিল আমাদের আজকের ইনফরমেটিভ বা ইনফরমেশন। আরেকটা প্রশ্ন দিয়ে আমরা আজকের সেশনটা শেষ করে দেবো। দুর্দান্ত একটি প্রশ্ন অ্যান্ড সব থেকে সোজা প্রশ্ন, ব্ল্যাক ফুড রোগ নিম্নের কোন দূষণের ফলে ঘটে? চটপট বলে দাও। ব্ল্যাক ফুড ডিজিজ অবশ্যই আমরা জানি পারদ, আর্সেনিক, ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম। সঠিক উত্তর হবে আর্সেনিক। সঠিক উত্তর হবে আর্সেনিক, বুঝতে পারছো? কারণ এটা হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ, আর্সেনিক জলে আর্সেনিকের মাত্রা যদি বেড়ে যায়, আমাদের প্রত্যেকে জানা উচিত যে প্রতি 1 লিটার জলে কতটা আর্সেনিকের পরিমাণ থাকা উচিত, সেটার উপর তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। এবং আর্সেনিকের পরিমাণ বেড়ে গেলে আমাদের হাতে পায়ে মানে পায়ের তালুতে কি হয়, ফুটো ফুটো কালো যে হয়ে যায়, ফুটো ফুটো হয়ে যায়, হাত পা ফুটো হয়ে যায়, বুঝলে, এটাকে বলা হয়। আর কালো দাগ হয়ে যায়, সেটা হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ, ঠিক আছে। এটা হচ্ছে আর্সেনিক দূষণের প্রভাবে হয়। আর্সেনিক কিন্তু ক্ষতিকর বা খুব ভয়ঙ্কর জিনিস, ঠিক আছে, আমাদের শরীরে বিষের মতো কাজ করে, স্লো পয়জন হিসেবে কাজ করে, ঠিক আছে। যাই হোক, হোপফুলি তোমাদের সেশন ভালো লেগেছে। আজকে আউট অফ 40 তোমাদের জিকে এক্সপ্রেস চালালাম, ঠিক আছে। কেমন লেগেছে প্রত্যেকে জানাতে ভুলবে না। অবশ্যই ভালো লাগলে সেশনটা, অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও, ঠিক আছে, বন্ধুদের মাঝখানে। তোমার স্কোর কত হলো আউট অফ 40, আর প্রশ্নগুলি কেমন হলো, ওয়ান লাইনার হলো নাকি ইনফরমেটিভ হলো সেটা জানাতে ভুলবে না। আমি অনেক কিছু কিন্তু বলেছি, সেগুলো যদি নোট করো বা তুমি আরেকবার ভিডিওটি দেখো, তোমার ক্ষেত্রে অনেকটাই উপকার বা হেল্প হবে, ঠিক আছে। তো আবারও বলছি, ম্যাম আজকে বিশেষ কারণে ক্লাসটা নিতে পারিনি বলে আমি সিরিজটা কন্টিনিউ করেছি, ঠিক আছে, যেহেতু তোমাদের কথা দিয়েছি যে 8টায় ক্লাসটা কিন্তু হবে। হ্যাঁ, চলো, হোপফুলি থ্যাংক ইউ প্রত্যেকে যারা ক্লাসটা অনেকক্ষণ জয়েন করেছিলে, ঠিক আছে। এভাবেই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা পেলে একদিন অনেক কিছুই হবে, ঠিক আছে, তোমাদের জন্য অনেক কিছুই আমি করব, কথা দিলাম।
তো একটু বেশি বেশি করে সবাইকে জানিয়ে দিও আমি কিন্তু ক্লাস নিতে চলে এসেছি। সেই পুরনো ওয়েতে আবার ফিরবো। তোমরা ভাবছো স্যার কেন লাইভে আসছেন না, কেন স্যার মানে আমাদের থেকে হাইডে আছেন। দেখো, ব্যাপার হচ্ছে যে সত্যি কথা বলতে আমার যেটা দরকার, আমার একটা ভালো এখন একটা ক্যামেরা দরকার আছে, একটা ভালো কি বলবো একটা একটা পিসির দরকার আছে, ভালো পিসি বলতে ভালো একটা কম্পিউটারের দরকার আছে। সেগুলো আমি আস্তে আস্তে আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি কিছু টাকা জমানোর, সেখান থেকে আমি কিনবো। ঠিক আছে, এবার দেখো সব তো রাতারাতি হয় না। তোমরা পারলে কিছু সাপোর্ট যদি করো আমাকে, যেভাবে হোক আর্থিক ভাবে সাপোর্ট করতে পারো, তাহলে কি হয় তোমাদের যে স্বপ্ন সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হয়ে যাবে। হ্যাঁ, আমি আমার তো বেশ দিয়ে চেষ্টা করছি। তো সেগুলো অনেকে বলছে লাইভে কেন আসছে না, আমার নেট কালেকশনটা একটু উইক আছে, সেগুলো আমি ঠিক করব। আস্তে আস্তে কি করবো বলো তো, এইগুলো হয়ে গেলে একদম জোর কদমে কিন্তু ক্লাস আমি শুরু করে দেবো। তখন কিনা তোমাদের কোনো অসুবিধা হবে না। তো হোপফুলি আমার প্রবলেমগুলো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, যেহেতু আমি এখন জিরোতে রান করছি। ঠিক আছে, এখন জিরো থেকে আমাকে হিরোর দিকে যেতে হবে আস্তে আস্তে। ঠিক আছে, সবকিছু হবে, তোমরা হোপফুলি বুঝতে পারছো। তো এইভাবেই তোমরা সাপোর্ট করো। টেলিগ্রামে জয়েন থাকতে চাইলে অবশ্যই এমটিএস ম্যাথস এখানে টেলিগ্রামে জয়েন হো, কারণ এখানে আমি ফ্রি পিডিএফ তোমাদের আপলোড করে দিই। ঠিক আছে, অনেক ক্লাসের ফ্রি পিডিএফ এখান থেকে তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমাদের কাছে রাখতে পারবে, যেটা তোমাদের অনেক অনেক হেল্প হবে। চলো, থ্যাংক ইউ, টাটা অ্যান্ড গুড বাই, গুড নাইট, যাই বলো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে কালকে। আবার তো তোমাদের সঙ্গে ক্লাসে দেখা হচ্ছে। তাহলে আমরা ক্লাস রুটিনটা যদি বলি আরেকবার তোমাদের বলে দিই, তোমরা যারা নতুন আছো, হ্যাঁ যারা লেটে জয়েন করেছো, অবশ্যই অবশ্যই তোমরা ক্লাস রুটিন প্রথমে কিন্তু আমি বলে দিয়েছি যে এখানে আমাদের কিন্তু এবার থেকে আমি যে ক্লাস রুটিনটা ফিক্সড করেছি, 9টায় ম্যাথ, ঠিক আছে, 9টায় ম্যাথ, 10টায় জিআই হবে। ঠিক আছে, সেই পুরনো রুটিন, বুঝতে পারছো, পুরানো স্যার। ঠিক আছে, তো চলো, ক্লাস হবে নতুন ভাবে আবার শুরু করেছি যখন। সকাল 9টায় তোমাদের কিনা ম্যাথ ক্লাস, 10টায় আমার জিআই ক্লাসটা পাবে, এবং রাত 8টায় তোমাদের জিকে ক্লাসটা একদম দুর্দান্ত গতিতে হবে এবার থেকে। ঠিক আছে, তোমার স্বপ্ন এবারে কিন্তু পূরণ হতে চলেছে। তো এর জন্য তোমার রেগুলার ক্লাসে আসতে হবে, রেগুলার ক্লাসে থাকতে হবে, দেখতে হবে, বন্ধুদের মাঝখানে শেয়ার করতে হবে, এবং আমাকে একটু সাপোর্ট করতে হবে। তোমাদের তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। ওকে, ঠিক আছে, চলো টাটা।